শর্মিষ্ঠা বলছি। আজকে আমি আপনাদের নিয়ে যাব শেওড়াফুলি রাজবাড়ি দুর্গাপুজো, যেটি 286 বছরের পুরনো, আর নিয়ে যাব শ্রীরামপুরের গোস্বামী বাড়ির পুজো দেখাতে, যেটি 350 বছরের পুরনো একটি পুজো, যা প্রচারের আলোয় আলোকিত হতে পারেনি। আজ অষ্টমী বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বুবাইদার বাড়ির উদ্দেশ্যে। আমরা একসাথে 4 জনে, বুবাইদার ফ্যামিলি এবং আমি আর সোমনাথ, আমরা 4 জনে যাব শ্রীরামপুরে পুজো দেখতে। আপনাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি, চলুন। শিয়ালদা স্টেশন পার হলাম। এই যে শ্রীরামপুরের ঠাকুরের কথা বলছি, দুর্গাপুজোর ঐতিহ্য কিন্তু বহু প্রাচীন। এই যে রাস্তাটা দেখছেন, এখানে রোববার দিন হরিষার হাট বসে। রোববার দিন এই রাস্তা জ্যামজটে পূর্ণ থাকে। যদি কোনো সময় আসেন এইদিকে, তাহলে রোববার যদি হয়, তাহলে সকালটা এই রাস্তায় না আসারই চেষ্টা করবেন। আমরা এক রোববার না জেনে খুব জোর ফেঁসে গেছিলাম। সন্ধে নেমে আসছে, তাই রাস্তার আলোগুলো জ্বলে উঠলো। রাস্তার আলো জ্বলার সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমক নর্থে কেমন হয় সেগুলো ভালো করে বুঝতে পারলাম। নর্থে বেশি যাওয়া হয় না পুজোর সময়, কিন্তু দেখুন নর্থ জমজমাট। এই যে দেখছেন, এটি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আশ্রম। তেঁতুলতলায় এটি অবস্থিত। কথিত আছে 500 বছর পূর্বে পুরী ধামে যাওয়ার সময় শ্রী চৈতন্য নাকি এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। শ্যামবাজারে 5 মাথার মোড়ের কাছে চলে এসেছি। এখানে অনেকক্ষণ আমাদের জ্যামে দাঁড়াতে হয়েছিল। বাচ্চা বাচ্চা ছেলেগুলো পাজামা পাঞ্জাবি পরেছে, আর ছোট ছোট মেয়েগুলো শাড়ি। আপনাদের মনে হতে পারে এত বিভিন্ন স্থানে দুর্গাপুজো হচ্ছে, এইসব জায়গা ছেড়ে আমরা কেন হঠাৎ শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তার প্রভূত কারণ আছে, সেটি আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। একটু শ্রীরামপুরের কথায় আসি। শ্রীরামপুর নামটি আসে রামচন্দ্র দেবের প্রতি ভক্তি স্মৃতিতে। রাজা রাজচন্দ্র রায় শ্রী রামচন্দ্রের মন্দির স্থাপন করেন, যা শ্রীপুর, গোপীনাথপুর, মোহনপুর গ্রামগুলোর একত্রিত হওয়ার পর নাম হয় শ্রীরামপুর। আমরা বুবাইদার বাড়ি চলে এসেছি। একটি আবাসনে ওরা থাকে এবং আবাসনের পুজোটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। আমরা পুজোর যে সাজসজ্জা সেটি দেখতে পেলাম। সুন্দর ছিমছাম ভাবে আলোকসজ্জা করা হয়েছে। সন্ধে নামছে, তাই পাখিরা কিচিরমিচির আওয়াজ করে তারা নিজের বাসায় ফিরছে। এইখানকার পরিবেশটা খুব মনোরম আর সবুজে ঘেরা। চলুন ঠাকুর দেখে আসি। বুবাইদা আর অর্পিতা রেডি ছিল, কেন অনেকটা দূর আমাদের যেতে হবে, বেশি দেরি করলে চলবে না।
ওদের বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা মোটামুটি সময় নষ্ট না করে চারজনে বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটা ছোটখাটো সমস্যায় পড়েছিলাম, সেটাই বলছি কি সমস্যা, আপনারা দেখতে থাকুন। এটা নাকি বড়নগর নেতাজি লোল্যান্ড। হ্যাঁ, এইটা না দারুণ পুজো। নেতাজি কলোনি লোল্যান্ড, এইটা না দারুণ পুজো, এটা খুব নাম করা পুজো। দুর্গাপুজোর সময় এই নর্থে এই সাইডটা কোনো সময় আসা হয়নি। একটা জিনিস দেখে বেশ অবাকই হলাম, সাউথের জাঁকজমক যেমন আছে নর্থেও কিন্তু কোনো অংশে কম নেই। আর একটা জিনিস দেখলাম, প্রতি 5 মিনিট অন্তর অন্তর একটা করে পুজো, মানে অনেকগুলো ক্লাব পরপর আছে যেগুলো বেশ টক্কায় টক্কায় চলে, কেউ কম যায় না। নেতাজি কলোনি লোল্যান্ড খুব বিজ্ঞাপন আমাদের ওখানেও চলে, মানে কালীগঞ্জ সাইডেও বিজ্ঞাপন আমি অনেকদিনই দেখেছি। বাবা কৃষ্ণচন্দ্রের বাড়ি তো প্যান্ডেলের মতো। দেখতে দেখতে আমরা শ্রীরামপুরে প্রবেশ করলাম। শ্রীরামপুরে প্রবেশ করতেই একটা সুন্দর প্যান্ডেল চোখে পড়লো, যদিও এই ধরনের প্যান্ডেল সাউথে এখন আর দেখা যায় না। আমি বললাম না একটা ছোট সমস্যায় পড়েছিলাম, সেটি হলো শ্রীরামপুরের রাস্তাঘাট খুব একটা চওড়া নয়। আর আমরা এসি ভিউ নিয়ে গেছিলাম, বুবাইদার গাড়ি, বেশ বড় গাড়ি। এই বড় গাড়ি নিয়ে আমরা কি কি সমস্যায় পড়লাম আপনারা একটু দেখুন। শ্রীরামপুর হুগলি জেলার একটি ঐতিহ্যবাহী শহর, যার ইতিহাস বহু প্রাচীন সমৃদ্ধ। একসময় এটি ডেনিশ উপনিবেশ ছিল এবং সেই থেকে শ্রীরামপুর ইউরোপীয় প্রভাবে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 1755 সালে ডেনমার্কের বণিকেরা এখানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে এবং শহরটির নাম দেয় ফ্রেডারিক্স নগর। পরবর্তীকালে 1845-এ ব্রিটিশরা এই অঞ্চলটি ডেনমার্কের কাছ থেকে কিনে নেয়। শ্রীরামপুরের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে এক বিশেষ স্থান অধিকার করে আছে। 1818 সালে এখানে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর কলেজ, যা ভারতের প্রাচীনতম কলেজগুলির একটি এবং এশিয়ার প্রথম মিশনারি কলেজ হিসেবেও পরিচিত। এই কলেজটি প্রতিষ্ঠা করেন বিখ্যাত মিশনারি উইলিয়াম ক্যারি, যিনি বাংলা ভাষা, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অমর অবদান রেখেছেন। আমরা দেখতে দেখতে শেওড়াফুলির রাজবাড়ির দুর্গাপুজো পৌঁছে গেলাম। এটি প্রায় 286 বছর ধরে চলছে। এটি রাজবাড়ির পরিবারের দুটি ভিন্ন শাখার মধ্যে পালিত হয়। পুজোর বিশেষ কিছু রীতিনীতি রয়েছে। এখানে দেবী সর্বমঙ্গলা মহিষীন দশভুজা একক দেবী মূর্তি হিসেবে আরোহণ করা হয়, অর্থাৎ লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ইত্যাদি পৃথক মূর্তি থাকে না। রাজা মনোহর রায় ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা। তার পুত্র রাজা রাজচন্দ্র রায় প্রায় 1752 থেকে 53 খ্রিস্টাব্দে শেওড়াফুলির পার্শ্ববর্তী শ্রী রামচন্দ্র মন্দির প্রতিষ্ঠা করেন।
যে সময় রাজবাড়িতে পৌঁছলাম ঠিক তারপরেই অষ্টমীর সন্ধি পূজা শুরু হলো। আমরা এই সন্ধি পুজোর সাক্ষী হয়ে রইলাম, যেন ঐতিহাসিক এক মুহূর্তের মধ্যে আমরা বিচরণ করছিলাম। সত্যি আজ ইতিহাসের একটা অধ্যায়কে মাথায় রেখেই যাচ্ছি। এবারে গন্তব্যস্থল গোস্বামী রাজবাড়ির পুজো। এই গোস্বামী রাজবাড়ির পুজোয় যেতে গিয়ে আমরা কি বিপত্তাই না মধ্যে পড়েছিলাম, একটু দেখুন। যেতে বলছে তো, ডান দিক থেকে, ডান দিকটা, বাদিক দেখে, বাদিক থেকে চৌকি আছে, বাদিকে ঠাকুরটা দেখে না, ঠাকুরটা কিন্তু ডান। ব্যাক করে একটু ডান দিক করো, পায়ে উঠে যাবে তো। চলো 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 চলো, ডান দিক করো, ডান দিক করো, ডান দিক করো, ডান দিক করো, ডান দিক করতে হবে একটু। চলো চলো এখানে ব্রেকটা খুলেই যা টাকা করে। ঠিক আছে, এবার আমরা বেরিয়ে তো গেছি, ঠাকুরটা বেশ ভালো। দেখতে পেলেন তো, বড় গাড়ি এনে আমরা কি বিপদের সম্মুখীন হয়েছি। পাড়ায় পাড়ায় পুজো, আর রাস্তাগুলো খুবই ছোট, পুজোর মধ্যে দিয়ে গাড়ি যাতায়াত করছে। অনেক সাবধানতা অবলম্বন করে বুবাইদা ড্রাইভ করছিল যাতে কোনো কারুর বিপদ না হয়। আর একটা অবাক কাণ্ড, ওখানকার বাসিন্দারা খুবই আমাদের সাহায্য করেছিলেন, একবারও বিরক্ত পর্যন্ত হননি। বরং আমরাই ভাবছিলাম কেন এরকম বড় গাড়ি আমরা নিয়ে এলাম। আপনারা যদি চান নেক্সট ইয়ার, তাহলে ছোট গাড়ি নিয়ে যাবেন, তাতে আপনাদের সুবিধা হবে। বলতে বলতে দেখুন আমরা গোস্বামী বাড়ির পুজোয় চলে এলাম। এর ঐতিহাসিক মাহাত্ম্য কি সেটা আপনাদের একটু বলি। গোস্বামী পরিবারের দুর্গাপুজো প্রায় 350 বছরেরও বেশি সময় ধরে চলমান বলে জানা যায়। এই পরিবারমূলক দুর্গাপুজো বুড়ির দুর্গা নামে পরিচিত। ব্রিটিশ যুগে গোস্বামী পরিবার তাদের রাজবাড়িতে এই পুজো শুরু করেন। পুরাতন দালান বা ঠাকুর দালান ও নাট মন্দির বনেদি সৌন্দর্যের অংশ। 1800 দিকে রঘুরাম গোস্বামী এই পুজো অধিক বৃহৎ করবার উদ্যোগ নেন। পুজোর কাঠামো রথযাত্রার দিনে করা হয়। আমরা মূল নাট মন্দিরে প্রবেশ করলাম। এটি 24টি সহস্তম্ভ দিয়ে গড়া।
প্রায় 120x30 ফুট মাপ। এই নাট মন্দির পূর্বে নাকি জলাশয় ছিল, সেই জলাশয় ভরাট করে এই নাট মন্দির তৈরি করা হয়। ঠাকুর দালানটি স্নিগ্ধ মার্বেল দিয়ে তৈরি। গ্যাস ল্যাম্প এখনো কিছু চোখে পড়বে। অপূর্ব, অপূর্ব এক কথায় অনবদ্য। এই যে স্থাপত্য শিল্পর সাক্ষী হয়ে আমরা রইলাম, ইচ্ছে রইল আবার আসবো। আপনারাও আসুন। এই গোস্বামী বাড়ির পুজো দেখে আমরা এতই মনোমুগ্ধ হয়ে গেছি যে ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু অনেক দূর যেতে হবে, আবার কলকাতায় ফিরতে হবে, খিদেও পেয়েছে। এই গোস্বামী বাড়ির পুজোর স্থান মাহাত্ম্য এতটাই বেশি যে এই জায়গা ছেড়ে যাওয়া একটু মুশকিলই হচ্ছিল। ছবির মাধ্যমে এই জায়গাটি আমাদের স্মৃতির মণিকোঠায় ধরে রাখলাম। যাওয়ার আগে কয়েকটা ছবি আমরা আমাদের নিজেদের মতো তুলে নিলাম। এবার আমাদের গন্তব্যস্থল মুখার্জি রেস্টুরেন্ট। চলুন, এর নাম অনেক শুনেছি। এখানকার বিরিয়ানি আর ফিশ ফ্রাই নাকি অসাধারণ খেতে। কলকাতায় রেস্টুরেন্টে খেতে গেলে অনেক সময় রাস্তায় লাইন দিতে হয়, কিন্তু এখানকার সুবন্দোবস্ত রেখে বেশ অবাকই হলাম। যারা ওয়েটিং এ আছে তাদের জন্য এসি রুম আছে, সেখানে আমরা বসে ওয়েট করলাম। কিছুটা সময় তো লাগলোই, কিন্তু ওই রাস্তায় দাঁড়িয়ে গলদঘর্ম হতে হলো না। এই মনে করে দিই অবাক করে এখন নেশা হয়ে যাবে, নেশা নিতেই ভুলে যাবে। বলছি পার্সেল ওকে বললে হবে না, ওরা দিয়ে দেবে। তখন দেবে, সেটা জিনিস করতে হবে। বলছি বলে পার্সেল যদি নিলে ঠান্ডা গরম হয়ে যাবে, আমরা খাবো গিয়ে ওখানে গিয়ে গরম করতেই হবে। আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। শেষ পাতে আমরা ফিরনি নিয়েছিলাম। আর এই ফিরনি খেতে গিয়ে বুবাইদা কি কাণ্ডটাই না ঘটালো, সব আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। তার আগে বলি ফিশ ফ্রাই কেমন ছিল। কলকাতার অনেক নামি দামি রেস্টুরেন্টে তো ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু এই মুখার্জি রেস্টুরেন্টের ফিশ ফ্রাই খাওয়ার জন্য আমি বারে বারে শ্রীরামপুর যেতে পারি। কি হচ্ছে? বড় পিসটা তোমার দিয়ে দিই।
ফিশ ফ্রাইয়ের কথা তো বললাম, বিরিয়ানির কথা আসি। বিরিয়ানিও বেশ উন্নত মানের আর টেস্টি। ভার্সো উইথ ফিরনি ফার্স্ট টাইম লোকে মানে দেখবে এটা কে করেছেন, এটা ব্রিলিয়ান্ট দাদা করেছেন আমার। ফিরনি এটাকে যদি কলকাতা মার্কেটে কাণ্ডটা দেখলেন, ফিরনি খেতে গিয়ে ফিরনির ভাঁড় ভেঙে গেল। আসলে ভাঁড়টারই মনে হয় কিছু গন্ডগোল ছিল। অষ্টমী মেয়ের সাথে সকালে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে রাত পর্যন্ত বেশ ভালোই গেল। আজ তাহলে আসি, আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।